এই বাড়িতে লুকিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন। ক্যান্টনমেন্টে যে ৬২৪ জন আশ্রয় নিয়েছিল হাসিনা পালানোর পর জীবন বাঁচাতে, সেই ৬২৪ জনের সবাই নিজ নিজ দায়িত্বে চলে গেলেও একজন কিন্তু ঠিকই রয়ে গিয়েছেন। কে সেই ব্যক্তি এবং কি তার উদ্দেশ্য সেটা আমরা জানব। এবং আরেকটা হচ্ছে যে ১২ জন আওয়ামী লীগ নেতা তারা নতুন করে আওয়ামী লীগকে ঢেলে সাজাতে চান। ৫ আগস্টের পর আমরা দেখেছিলাম সংসদ ভবনে কিভাবে হামলা হয়েছে। এখন আলোচনায় এসেছে এই ৫ আগস্টে সংসদ ভবনের ব্যাংকারে নাকি লুকিয়েছিল ১২ ঘন্টা স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আপনি অবাক হচ্ছেন কিভাবে ছিল? হয়তো তার হায়াত ছিল এই জন্য তিনি বেঁচে আছেন, নাহলে তার ছিঁড়ে ফেলে খেয়ে ফেলতো জনগণ। দর্শক, এই নেত্রী এখনও পর্যন্ত ক্যান্টনমেন্টে আছেন এবং ক্যান্টনমেন্টে নাকি তাকে নিরাপদে রাখা হয়েছে। তিনি বিদেশ যেতে চাচ্ছেন না। কেন যেতে চাচ্ছেন না দর্শক আলোচনা শুনলে বুঝতে পারবেন। কারণ ক্যান্টনমেন্ট থেকে অনেকে পালিয়ে গিয়েছে, কিন্তু এই নেত্রী পালান নাই। পাশাপাশি ওবায়দুল কাদের সাহেব কোথায় আছিলেন, কোন বাসায় আত্মগোপন থেকে কার সাহায্যে তিনি বিদেশ চলে গিয়েছেন সে নিয়ে একটি নিউজ দেখব। এই বাড়িতে লুকিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি। এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়েছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের জন্য ওবায়দুল কাদের আমরা তো পঞ্চি তাই একটা অপশন, এখন অপশন শিওর আইসন কিনা আমরা সঠিক জানতাম না, মানে পঞ্চি মানুষের মুখ থেকে তাই নিয়ে আইস। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তার এমপি, মন্ত্রী ও দলীয় শীর্ষ নেতাদের অনেকেই গ্রেপ্তার হয়, আবার অনেকেই কৌশলে পালিয়ে যায় ভারতে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাদের মধ্যে অনেকের পালানোর তথ্য বেরিয়ে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এর মধ্যে একেবারেই সন্ধান মেলেনি ওবায়দুল কাদেরের। আগে নিয়মিত গণমাধ্যমে ওবায়দুল কাদেরের দেখা মিললেও ৫ আগস্টের কিছুদিন আগে থেকেই আড়ালে চলে যান তিনি। কোথাও আর প্রকাশ্যে আসেনি কাদের। সে যাওয়াই তার শেষ যাওয়া। এরপর থেকে এখনো পর্যন্ত আর কোথাও দেখা মেলেনি ওবায়দুল কাদেরের। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই ভাইরাল হয় তার দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁয়ের বাড়িতে ওঠার সেই বক্তব্য। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? পালাবো না বলে মাঠ কাঁপানো ক্ষমতাবান এই নেতা ঠিকই পালিয়ে যান, কিন্তু কোথায় গিয়েছেন, কবে গিয়েছেন তা সঠিক বলতে পারছেন না কেউ। তবে সম্প্রতি রহস্যে ঘেরা সিলেটের এই বাড়িতেই ওবায়দুল কাদের ছিলেন বলে গুঞ্জন উঠেছে। সিলেটের মেজরটিলা পূরবী আবাসিক এলাকার বিখ্যাত কাজী ক্যাসল ৩০০ কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে নানা গুঞ্জন। বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই এখানে আত্মগোপনে ছিলেন এবং পরে সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আমরা তো পরবর্তীতে শুনছি ওগুলা যে ইন্ডিয়া যাওয়ার পরে উড়িষ্যা যে ওগুলা যে ওখানে আসলাতে, তবে এগুলা সঠিক কি নাই তো আমরা তো জানি না। এদিকে ওবায়দুল কাদের আত্মগোপনে থাকার বিষয়টি অস্বীকার করেছেন কাজী ক্যাসলের বাড়ির কর্তৃপক্ষ। তাদের দাবি ৫ আগস্টের পর থেকেই বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এনএসআই আছে, ডিজিএফআই আছে, বিভিন্ন সংস্থা আছে, তারা জানে ওবায়দুল কাদের সাহেব কই আসুন কই না, কিল্লা আসুন কই গেছেন, ও মানুষে আমার থাকতো নেই। আর কইলে আমার খেতে হইল, কইল তো খেতে হইল। আমি কোনো প্রতিবাদ করি না, আল্লাহ আমি প্রতিবাদ করি আল্লাহর কাছে। মিশা কথা যারা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই, তারা কিছুই জানেন না। বললাম যে ছিলেন কি ছিলেন না। মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী আবার একটি কলাম লিখলেন এবং কলাম লিখে তিনি রীতিমতো আরেকটা বোমা ফাটালেন। এই কলামটা হচ্ছে হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল। আমরা জানি যে জনতার চোখ নামে একটা মানবজমিনের আরেকটা পত্রিকা, সেই জনতার চোখে মতিউর রহমান চৌধুরী কলাম লিখেছেন এবং কলামে তিনি কিছু সত্য উপস্থাপন করেছেন। সেটা হচ্ছে যে বিশেষ করে দুইটা তথ্য তিনি খুবই গুরুত্বপূর্ণ। সেটা একটা হচ্ছে যে
ক্যান্টনমেন্টে যে 624 জন আশ্রয় নিয়েছিল হাসিনা পালানোর পর জীবন বাঁচাতে, সেই 624 জনের সবাই নিজ নিজ দায়িত্বে চলে গেলেও একজন কিন্তু ঠিকই রয়ে গিয়েছেন। কে সেই ব্যক্তি এবং কী তার উদ্দেশ্য সেটা আমরা জানব। এবং আরেকটা হচ্ছে যে 12 জন আওয়ামী লীগ নেতা তারা নতুন করে আওয়ামী লীগকে ঢেলে সাজাতে চান। তাহলে এই 12 জন কারা এবং এখানে শেখ হাসিনার সায় রয়েছে কি না, এসব বিষয়গুলো অবশ্যই আমরা আলোচনা করব। আমি একটু কলামটা পড়ে শোনাই, আপনারা অধৈর্য হবেন না, আর যারা অধৈর্য হবেন তারা একটু টেনের শেষ দিকটা দেখতে পারেন, তবে পুরোটা দেখলে ভালো বলে আমি মনে করি। মতিউর রহমান চৌধুরী লিখেছেন যে ক্ষমতার নেশায় শেখ হাসিনাকে পেয়ে বসেছিল। ক্ষমতার ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা, টানা 15.5 বছর শাসন করেও কিন্তু তিনি ক্লান্ত নন। যে করেই হোক তাকে ক্ষমতায় থাকতেই হবে। তাই প্রতিবার নির্বাচন এলেই নানা ফন্দি ফিকির, 1-11 নায়কদের সঙ্গেও সমঝোতা করে 2008 সালে শেখ হাসিনা নির্বাচনে জয়ী হন। যদি খালেদা জিয়া আপোষহীন না হতেন তাহলে অন্য ইতিহাস হতো। খালেদা জিয়া কোনো অবস্থাতেই ক্ষমতার সঙ্গে আপোষ করতে রাজি নন। ওদিকে শেখ হাসিনা হচ্ছে সুযোগ সন্ধানী। একদিকে ভারত, অন্যদিকে 1-11 শাসকদের সঙ্গে আপোষে যান শেখ হাসিনা বিনা শর্তে। এর আগের ইতিহাস অনেকটাই বিতর্কিত, অনেকটাই নাটকীয়, ঠিক সাইবার ক্রাইমের মতো। আড়ালে আবডালে অপরাধ করে হাসিনা নিজেকে সহিহ হিসাবে জাহির করতেন এবং হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য শুরু থেকেই আশ্রয় নেন নানা কূটকৌশলের। বিএনপি এবং জামাতকে তারা স্তব্ধ করে দিতে চান। বিডিআর হত্যাকাণ্ড ঘটে তারই ধারাবাহিকতায়। প্রধান বিরোধী দল বিএনপি যাতে চ্যালেঞ্জ ছুটতে না পারে সেজন্য হাসিনা আগাগোড়ায় ছিলেন কর্তৃত্ববাদী এবং তিনি নিজেকে ক্ষমতার কাছে আপোষহীন করে তোলেন। বিসর্জন দেন সকল নীতিনৈতিকতার। বিচার ব্যবস্থাকে নিয়ে যান হাতের মুঠোয়। একদিন যে ক্ষমতা ছাড়তে হবে, সকল ক্ষমতার যে শেষ আছে, এইটা হাসিনার ডিকশনারিতে ছিল না। কাচের পেছনে যে অন্য কোনো ইতিহাস লুকিয়ে থাকে তা তিনি মানতেন না। তার ভিতরে জ্বলছিল প্রতিশোধের আগুন, যে করেই হোক বাবার হত্যার বিচার করতেই হবে। এজন্য তিনি নিজের দল আওয়ামী লীগকে বলি দেন, গড়ে তুলেন একটি বিশেষ বাহিনী যাদের কাজ ছিল ছায়ার সঙ্গে যুদ্ধ করা। পরিবারই ছিল হাসিনার কাছে মুখ্য। চারদিকে এত মানুষ খুন হচ্ছে পরিকল্পিতভাবে, কিন্তু ভাব দেখাতেন তিনি কিছুই জানেন না। তার অভিনয়ও ছিল খুবই নিখুঁত এবং তার নীরব সাক্ষী ছিল দেশের জনগণ। দেশ থেকে টাকা বিদেশ যাচ্ছে, তিনি লোক দেখানো তদন্ত কমিটি করতেন, অথচ তার জানা মতেই এই কারবারিরা নানা কৌশলে টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে, সব তার নিজের লোকেরই। আখেরে দেখা গেল যে বাংলাদেশটা ফোকলা হয়ে গিয়েছে। ক্ষমতা আর টাকা ছাড়া হাসিনা কিছুই বুঝতেন না। শুরুতে অবশ্য দেশ গড়ার জন্য প্রচণ্ড পরিশ্রম করেছেন তিনি, কিন্তু অন্যায় অবিচার যখন নিত্যদিনের সঙ্গী তখন তিনি আরও বেপরোয়া হয়ে গেলেন। মিডিয়াগুলো সম্পূর্ণ কবজায় নিয়ে নিলেন। বুদ্ধিজীবীরা নির্বাক হয়ে গেল। লোভের কাছে বুদ্ধিজীবীরা নিজেদেরকে বিকিয়ে দিল এবং হাসিনার শাসনের শুরুটা ছিল আলোচিত এবং রহস্যজনক। 1996 থেকে 2001 পর্যন্ত ছিলেন অন্য এক হাসিনা। সুযোগও ছিল কম, ক্ষমতাও ছিল নিরঙ্কুশ না। পার্লামেন্টে বিএনপির বড় একটা আসন ছিল, কাজেই সংবিধান পরিবর্তন করার সুযোগও ছিল না। কিন্তু 2001 সালের নির্বাচনে হেরে গিয়ে হাসিনা আবারও ফুঁসে ওঠেন। অবাস্তব কিছু বিষয় সামনে এনে নিজেকে আরও ক্ষমতা পাগল করে তোলেন, কৌশল আটেন এবং ভারতের সঙ্গে আপোষ করেন। তখন দেশ এবং জনগণ হাসিনার কাছে তুচ্ছ, ক্ষমতাই সব। বিএনপির ব্যর্থতা সুযোগে পদ্মার আড়ালে ভারতের সঙ্গে চলে যান সমঝোতায়। আর এই সমঝোতা করেন তিনি বিদেশে বসেই, সই করেন আসন বাগাবাগির একটি অলিখিত চুক্তিতে। 2008 নির্বাচনের নেপথ্যের কারিগররা নিজেদের বাঁচানোর জন্য তৃতীয় পক্ষের দুতিয়ালিতে রাজি হন। মানে 8 সালে যে ফখরুদ্দিন মইনুদ্দিন, তারা তৃতীয় পক্ষ মানে ভারতের মধ্যস্থতায় রাজি হন। একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার রোজকার ডায়েরি থেকে এ বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কি সেই চাঞ্চল্যকর তথ্য? সেই তথ্য হচ্ছে যে খালেদা জিয়া জানতে পেরেছিলেন যে 2008 সালের নির্বাচনের আগেই ভারতের মধ্যস্থতায় সেনাপ্রধান মইনু আহমেদের সঙ্গে শেখ হাসিনার চুক্তি হয়ে গিয়েছে যে শেখ হাসিনাই ক্ষমতায় আসতেছে, কাজেই এখানে বিএনপির নির্বাচনে যাওয়ার কোনো মানেই হয় না। খালেদা জিয়া বলেছিলেন যে নির্বাচন বয়কট করব, আমরা যাব না।
কিন্তু বাদ সাধেন জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি বলেন যে ম্যাডাম চলো নির্বাচনে যাই, আরে আমরা ডেফিনেটলি জয়ী হব, জনগণ আমাদের পক্ষে। আমি মনে করি নির্বাচন বয়কট করা হবে মস্ত বড় রাজনৈতিক ভুল। এবং সেনাদের পাতানো ফাঁদে কিন্তু পা দিয়েছিলেন মুজাহিদ, কারণ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মইনি আহমেদ লুক দিয়ে বলেছিলেন যে তোমরা নির্বাচনে যাও, গেলে কিন্তু আমরা নির্বাচনটা নিরপেক্ষ করব। তো আলী আহসান মোহাম্মদ মুজাহিদিন এ চিন্তা ভাবনা করেই বেগম জিয়াকে বুঝিয়েছেন যে ম্যাডাম নির্বাচনে না যাওয়াটা ভুল হবে, চলেন আমরা নির্বাচনে যাই। এবং এর কঠিন মূল্য কিন্তু জামাত নেতারা দিয়েছিলেন, এবং এই আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তার এই ভুলের মাসুল দিয়েছিলেন তার নিজের জীবন দিয়ে। যুগে যুগে জামাত নেতারা এভাবেই নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন। খালেদা জিয়া অবশ্য একবার জামাতকে ক্ষমতার স্বাদ দিয়েছিলেন। হাসিনা বিশ্বাস করতেন ভারত যেহেতু আছে তাই দুনিয়ার আর কাউকে পরোয়া করার দরকার নেই। এবং এই আমেরিকা কিন্তু প্রথম প্রথম হাসিনাকে ক্ষমতা শুরুতে সমর্থন যুগে আসছিল, এবং ভারতও হাসিনাকে এমন ধারণা দিচ্ছিল যে ভারত যেহেতু আছে তাই হাসিনার কাছ থেকে কেউ ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না, এবং বিএনপি জামাতকে এমনভাবে ম্যানেজ করা হবে যাতে বিএনপি জামাত কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু ভারত হাসিনাকে একটা বিষয়ে হুঁশিয়ার করেছিল যে কোনো অবস্থাতেই বাপের মতো একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করা যাবে না। তথাকথিত মিথ্যা মিথ্যা গণতন্ত্রের লেবাস পরিয়ে দিতে হবে। হাসিনা তখন বাকশাল না করে অন্য কায়দায় অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে উদ্যোগী হন, যেমন খালেদা জিয়াকে জেলে নেন একটা সাজানো মামলায়। আবার লন্ডনে তারেক রহমান কি করতেছে না করতেছে এইটার গতিবিধি লক্ষ্য করার জন্য তিনি কোটি কোটি টাকা খরচ করেন। পর্যায়ক্রমে 3 জন করে গোয়েন্দা কর্মকর্তা লন্ডনেই অবস্থান করতেন। তারা লন্ডনে অবস্থান করে তারেক রহমানের গতিবিধির উপর লক্ষ্য রাখতেন, এবং লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকেই তাদের খাওয়া দাওয়া এবং আনুষঙ্গিক খরচপাতি বেতন দেওয়া হতো। 3 জন কর্মকর্তা 4 মাস থাকতেন লন্ডনে, তারা চলে আসলে আবার 4 জন আসতেন, এভাবে 4 মাস পর পর বদল করতেন। তো 3 4 12 এভাবে সারা বছরই তারেক রহমানের উপর নজরদারি করার জন্য 3 জন গোয়েন্দাকে লন্ডনে রাখতেন জনগণের করের টাকা খরচ করে। জনগণের টাকা এভাবেই অকাজে ব্যবহার করতেন হাসিনা। এসব কাজে কতিপয় চিহ্নিত ব্যবসায়ী ছিলেন নেপথ্যের কারিগর। বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে গিয়ে এক উগ্র ধর্মীয় শক্তির উত্থানকে সম্ভাব্য করে তোলেন, যার পরিণতিতে দেশটা এখন উল্টো পথে যাত্রা শুরু করেছে। পশ্চিমা শক্তি এখন বলতেছে আরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এ তো দেখি আফগানি হাওয়া। রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কলেজগুলোর দিকে নজর দিলেই আলামত দেখতে পাবেন। গণতন্ত্রহীন দেশে এমনটাই হয়ে থাকে, এবং বিপ্লবের পর মিশর সহ কিন্তু অনেক দেশেই এমনটা ঘটেছে যে উদার গণতান্ত্রিক শক্তির মাধ্যমে আন্দোলন হয়েছে, তারা কিন্তু এই বিপ্লবের কোনো ফায়দা নিতে পারেনি বা ভাগিদার হতে পারেনি। জুলাই আগস্ট অভ্যুত্থানে এমনটাই দেখা গিয়েছে। ক্ষমতায় না গিয়েও দৃশ্যপটে তারা। পরিণতিতে হাসিনাও নেই, বঙ্গবন্ধুও নেই, আওয়ামী লীগও নেই, এমনকি ধানমন্ডি 32 নম্বরে বাতি জ্বালানোর মতো কেউ নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সামনে ঠিক কি অপেক্ষা করতেছে? মতিউর রহমান চৌধুরী বলেন যে ভালো কিছু যে অপেক্ষা করতেছে না তা কিন্তু দিবালোকের মতো স্পষ্ট। হাসিনা জেনে বুঝেই এই পরিস্থিতির দিকে দেশটাকে ঠেলে দিয়েছেন, এবং ভারতের আশকারা পেয়ে হাসিনা আমেরিকাকে সকাল বিকাল গালি দিতেও ভুল করেননি। এতে হাসিনার কি হলো? ক্ষমতাও গেল, এবং অডেল টাকা নিয়ে ভারতে বসেও শান্তি নেই, কারণ দেশটা হাতছাড়া হয়ে গিয়েছে, ক্ষমতা হাতছাড়া হয়ে গিয়েছে। ওদিকে আবার উপদেষ্টা মাহফুজের মতো সীমানা বদলের চিন্তায়ও অনেকে বিভোর। এই যেই উপদেষ্টা মাহফুজের মতো একজন লোক এইরকম ফেসবুক স্ট্যাটাস দেয়, এটা যে একটি আত্মঘাতী ভাবনা। ভাগ্যক্রমে আমরা একটি জনপ্রিয় দুর্বল সরকার পেয়েছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শেষ দিকে 14 দলের এক বৈঠকে নেতারা হাসিনাকে বলেছিলেন যে শক্ত হাতে দমন করুন, কোনো ছাড় দিবেন না। এই যে এই হাসানুল হক ইনু, তারপরে রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, নজিবুল বশর মাঝভান্ডারী, তারপরে যেই এই জাতীয় পার্টির কিছু নেতা, তারা বলেছিলেন যে শক্ত হাতে দমন করুন, কোনো ছাড় দেবেন না।
এই যখন অবস্থা, তখন একজন নেতা হাসিনাকে বলেন যে আপা, ক্যান্টনমেন্টের দিকে নজর রাখুন। হাসিনা এ নিয়ে কোনো মন্তব্য না করলেও তখন তার চেহারায় খুবই চিন্তার ভাঁজ দেখেন নেতারা। ক্ষমতার ভারসাম্য না রাখায় হাসিনার 15.5 বছরের শাসন ভেঙে খান খান হয়ে যায়। প্রতিশোধের আগুন যে সর্বনাশ ডেকে আনে তা হাসিনা এখন হারে হারে টের পাচ্ছেন। সম্পূর্ণ ভারত নির্ভর হাসিনা যদি একটা বিকল্প কোনো পথ খোলা রাখতেন, তাহলে এইরকম বিপর্যয় নেমে আসতো না। এখন মজার ব্যাপার হচ্ছে যে ভারতের জন্য হাসিনা এত কিছু করলেন, সেই ভারতই এখন বলতেছে যে তারা হাসিনার মুখের কথার দায়িত্ব নেবে না। কেউ কেউ বলছেন যে ভারতকে চেনা কিন্তু বড়ই কঠিন। দুই দেশের সম্পর্ক নিয়ে যখন টান টান উত্তেজনা, তখন ভারত তাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রিকে ঢাকায় পাঠায় এবং গোপনে এই বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাৎ করেন। এখন প্রশ্ন হচ্ছে যে সৌজন্য সাক্ষাৎ কি ঘণ্টাব্যাপী হয়? এবং এই যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করবেন গোপনে, এটা কি সরকার আগে থেকে জানতো? এবং তাদের ভিতরে কি কথা হলো? নাম প্রকাশ না করার শর্তে একজন অভিজ্ঞ কূটনীতিক মানবজমিনকে বলেন যে যেটা সত্য সেটাই ভারত তার কাজকর্ম দিয়ে বুঝিয়ে দিয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে কি সেই সত্য যেটা ভারতের বিদেশ সচিব তার কাজকর্মের মাধ্যমে বুঝিয়ে দিলেন? সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতার ভাগাভাগি চলতেছে। ক্ষমতার এক কেন্দ্রে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আরেক কেন্দ্রে রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তো ক্ষমতার এক কেন্দ্রের সঙ্গে তো বিক্রম মিশ্রি কথা বলেছেন, সেটা হচ্ছে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু ক্ষমতার আরেক কেন্দ্রের সঙ্গে কথা বলে বিক্রম মিশ্রি এটা বুঝিয়ে দিয়েছেন যে তারা এখন ভারসাম্যমূলক কূটনীতিতে বিশ্বাসী। তারা ক্ষমতার প্রত্যেকটি কেন্দ্রের সঙ্গেই কথা বলে তারা আসলে সম্পর্ক উন্নয়ন করতে চান। এবং এই ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলে ভারতের বিদেশ সচিব কিন্তু ডক্টর ইউনূসকে পরোক্ষভাবে একটা খোঁচাও দিয়ে গেলেন। এবং মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী মনে করেন যে এটাই হচ্ছে চাণক্য কূটনীতি। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা করবেন কি? দল গোছানো কঠিন। তিনি এখন দল গোছাবেন নাকি আরও সময় নেবেন? কারণ হাসিনা এখন কাউকে বিশ্বাস করেন না, নিজের দলের লোককেও না, এমনকি নিজের ছায়াকেও না। কিন্তু তাই বলে কি আওয়ামী লীগ নামের এই দলটির অস্তিত্ব সংকটেই থাকবে? এর থেকে কি উত্তরণের কোনো পথ নেই? এই যখন অবস্থা, তখন বিদেশ থেকে খবর এলো যে আওয়ামী লীগের অপেক্ষাকৃত তরুণ 7 নেতা তারা এই আওয়ামী লীগ দলটি নিয়ে ভিন্ন চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন এবং এর মধ্যে শেখ পরিবারের একজন সদস্যও রয়েছেন। এখন দেখি আমরা তারা আসলে ঠিক কি করে। তারা আসলে ওই হাসিনাকে সঙ্গে নিয়েই কি ওই পুরানভাবেই ব্লেম গেম খেলে যায়, নাকি নতুনভাবে এই তরুণ 7 জন দলটাকে পরিবর্তন করে নবযাত্রা সূচনা করে, সেটাই আমাদের দেখার বিষয়। এবং আরেকটা খবর হচ্ছে যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনানিবাসে আশ্রয়রত যে 624 জন, তারা যে যার যার মতো চলে গেলেও এখনও কিন্তু একজন ক্যান্টনমেন্টে রয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেন রয়ে গিয়েছেন? এখানে মতিউর রহমান চৌধুরী লিখেছেন যে হয়তো ভবিষ্যতের কোনো প্রয়োজনে। কি সেই প্রয়োজন ভবিষ্যতে? তার আগে উত্তর দিই যে ক্যান্টনমেন্ট থেকে 624 জন পালিয়ে গেলেও একজন কিন্তু রয়ে গিয়েছেন। কে সেই ব্যক্তি? আমি মনে করি যে সেখানে মতিউর রহমান চৌধুরী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকেই বুঝিয়েছেন যে সবাই চলে গেলেও একজন কিন্তু রয়ে গিয়েছেন। কেন তাকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছে? ভবিষ্যতের কোনো প্রয়োজনে। আলোচনা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন যে শিরীন শারমিন চৌধুরী আসলে কীভাবে তিনি সংসদে ছিলেন এবং কীভাবে তিনি আত্মগোপনে ছিলেন, এখন তাকে রেখে দেওয়া হয়েছে। এখানে আমি একটু বলতে, সেটা হচ্ছে তাদের মতো যারা সুশীল বা একটু আওয়ামী লীগ করতো কিন্তু এতটা কথা বলতো না, এই সুশীল সমস্ত আওয়ামী লীগকে দিয়ে হয়তো বা নতুন এক কোনো আওয়ামী লীগ গঠন করার চেষ্টা করা হতো সরকারের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে। কারণ আওয়ামী লীগ যারা আছেন, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা তো রাজনীতি করতে পারবেন না, করতে আসলেও হয়তো মানুষ তাদেরকে মেনে নেবে না। যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সোহেল তাজ, কাদের সিদ্দিকী, এই শিরীন শারমিন চৌধুরী
এমন কিছু সুশীল আওয়ামী লীগকে দিয়ে হয়তোবা আওয়ামী লীগকে পুনর্গঠনের চেষ্টা আওয়ামী লীগ করবে, যাতে করে তারা রাজনীতির মাঠে ফিরতে পারে। দর্শক, এই জন্য হয়তোবা শিরীন শারমিন দেশ থেকে যাননি, তিনি দেশে আছেন। দর্শক, ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে যে তথ্যটি আপনারা দেখেছেন, এখানে শুধুমাত্র সন্দেহের উপর নির্ভর করে এই নিউজটি করা হয়েছে। তো বাস্তবতা হতেও পারে, কারণ তিনি দেশেই ছিলেন, তিনি কয়েকদিন আগেও ছিলেন, হয়তো লাস্ট 15-20 দিন, 3 মাস পর তিনি মূলত 3 মাস পর গণঅভ্যুত্থানের 3 মাস পর তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন। যে আলোচনা শুনেছে, শুনে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন।